সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে শুরু করতে যাচ্ছি বাংলা বানানের নিয়মের চতুর্থ ক্লাস। তো যারা আগে ক্লাসগুলো করো নাই তারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লাসটি করে এসো। তো আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো খুব সহজ করে যেভাবে নিয়মগুলো দিতেছি সেগুলো তোমরা খেয়াল করে ক্লাসটা করো। তো ক্লাসটা হচ্ছে বাংলা বানানের নিয়ম। সমাসবদ্ধ শব্দগুলো যথাসম্ভব সমাসবদ্ধ শব্দগুলো যথাসম্ভব একসঙ্গে লিখতে হবে। যেমন সমাসবদ্ধ শব্দগুলো যথাসম্ভব একসঙ্গে লিখতে হবে। যেমন পিতা পুত্র, পূর্ব পরিচিত, তারপর হচ্ছে রবিবার, নেশাগ্রস্ত, মঙ্গলবার, তো এই সমস্ত শব্দগুলো লেখার ক্ষেত্রে অবশ্যই একসঙ্গে লিখতে হবে, কারণ এগুলো সমাসবদ্ধ শব্দ। এছাড়াও এরকম আরো অনেক শব্দ রয়েছে। এখন 2 নাম্বার নিয়ম হচ্ছে, নিয়মের আগে একটা কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে। ব্যতিক্রমটা হলো ব্যতিক্রম নিয়ম হলো বিশেষ প্রয়োজনে সমাসবদ্ধ শব্দটিকে এক বা একাধিক হাইফেন, এটা হচ্ছে হাইফেন। তো হাইফেন, এক বা একাধিক হাইফেন দিয়ে যুক্ত করা যায়। তো বিশেষ প্রয়োজনে সমাসবদ্ধ শব্দটিকে এক বা একাধিক হাইফেন দিয়ে যুক্ত করা যায়। যেমন জল স্থল আকাশ। এই শব্দগুলোকে একসঙ্গে লেখা যাবে না। এক্ষেত্রে কি করতে হবে আমাদের? এক্ষেত্রে মাঝখানে আমাদের হাইফেন ব্যবহার করতে হবে। এই শব্দগুলো লেখার ক্ষেত্রে আমাদের হাইফেন ব্যবহার করতে হবে। তারপরে আছে বাপ বেটা। একসঙ্গে লেখা হবে না, একসঙ্গে লিখলে ভুল হবে। এখানে লিখতে হবে কি, মাঝখানে হাইফেন, বাপ হাইফেন, তারপর লিখতে হবে বেটা। তো এরকম আরো কিছু উদাহরণ রয়েছে, যেমন বেটা বেটি। কারণ বেটা আলাদা, বেটি আলাদা। বেটা বেটি লেখার ক্ষেত্রে আমাদের মাঝখানে হাইফেন দিয়ে আলাদা করতে হবে, একসঙ্গে লিখলে হবে না। তারপর আছে মা ছেলে, যত যাই বলেন মা ছেলে দুটা আলাদা করে লিখতে হবে। তারপরে আছে মা মেয়ে ইত্যাদি।
মা মেয়ে লেখার ক্ষেত্রে এখানে মা লেখার পরে মাঝখানে আমাদের হাইফেন দিতে হবে, তারপরে মেয়ে। মা ছেলে লেখার ক্ষেত্রেও মা লেখার পরে মাঝখানে হাইফেন, তারপরে ছেলে। এই হচ্ছে ব্যতিক্রম। এখন আসে 2 নম্বরে আর 2 নম্বর নিয়ম, সেটা হচ্ছে শব্দের শেষে শব্দের শেষে আলি, বলি, তারপরে আছে অঞ্জলি, তারপর আছে আবলি থাকলে সবসময় রস্বীকার হবে। শব্দের শেষে আলি, বলি, অঞ্জলি, আবলি থাকলে অবশ্যই রস্বীকার ব্যবহার করা হবে। যেমন কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে বোঝার ক্ষেত্রে। যেমন আলি, পুবালি, পুবালি লেখার ক্ষেত্রে আলি এসেছে, পুবালি, তাহলে ঋষিকা। তারপরে আছে রূপালি, এখানেও আলি। তারপরে আছে হলো আলিটা এখন বলি, কবিতা বলি, বিষয়া বলি। তারপরে আছে শ্রদ্ধাঞ্জলি লেখার ক্ষেত্রে অঞ্জলি এসেছে, তো এখানে আমরা রস্বীকার ব্যবহার করব। তারপরে আছে হলো শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি লেখার ক্ষেত্রে অঞ্জলি এসেছে, এখানে আমরা রস্বীকার ব্যবহার করব, গীতাঞ্জলি। তারপর হলো তথ্যাবলি, তাহলে ঋষিকার। তারপরে গ্রন্থাবলী, এখানেও রস্বীকার ব্যবহার করতে হবে, তাহলে ভুল হবে। আবার বলি, শব্দের শেষে আলি, বলি, অঞ্জলি, আবলি থাকলে অবশ্যই ঋষিকার ব্যবহার করতে হবে। যেমন পুবালি, রূপালি, কবিতা বলি, বিষয়া বলি, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, তারপরে আছে রূপাঞ্জলি, তথ্যাবলি, গ্রন্থাবলি ইত্যাদি ক্ষেত্রে রস্বীকার ব্যবহার করতে হবে। এখন আসি আরেকটা নিয়মে, কর্ম বা পেশাবাচক শব্দে কর্ম বা পেশাবাচক শব্দের কর্ম মানে কাজ, পেশা বাচক শব্দে মানে যে পেশা মানে কাজ করে জীবিকা নির্বাহ করে, সেটা হচ্ছে পেশা। পেশা শব্দে সবসময় রস্বীকার হবে। যেমন ডাক্তারি একটা পেশা, সেখানে রস্বীকার। ডাক্তারি, জমিদারি, তারপরে মাস্টারি, সে মাস্টারি করে, মাস্টারি ইত্যাদি। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের রস্বীকার ব্যবহার করতে হবে। আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে
বিশেষণ পদে বিশেষণ 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 পদ পরের পদের সাথে যুক্ত হবে না। যেমন বিশেষণ পদ পরের পদের সাথে যুক্ত হবে না, যেমন ভালো দিন, যেমন হচ্ছে ভালো দিন। তো ভালো দিন লেখার ক্ষেত্রে যদি আমরা এভাবে লিখি ভালো দিন, ভালো দিন এভাবে যুক্ত করে দিই তাহলে এটা কাটা। তো এটা সঠিকটা হবে হচ্ছে ভালো, ভালো লেখার পরে ভালো একটু দূরে লিখতে হবে, যুক্ত করা যাবে না, ভালো দিন। তারপরে আছে লাল গোলাপ, যদি লাল গোলাপ লিখি লাল গোলাপ, এইভাবে লিখি গোলাপ, তো এটা কাটা, লিখতে হবে লাল, একটু দূরে লিখতে হবে গোলাপ, লাল গোলাপ। এরপর আছে সুগন্ধ ফুল, সুগন্ধ ফুল, এইভাবে লিখলে এটাও কাটা। তো এখানে সুগন্ধ লেখার পরে সুগন্ধ লেখার পরে ফুলটাকে একটু দূরে লিখতে হবে, সুগন্ধ ফুল, মানে যুক্ত করা যাবে না। এরপর আছে সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে যদি এভাবে সুন্দরীর সাথে মেয়েকে যুক্ত করে দিই তাহলে হবে না, কারণ সুন্দরীটা দিতে হবে আলাদা, সুন্দরী রেখে তারপরে মেয়ে হলো কিছুটা দূরে, এইভাবে। সহজ ভাষা বলি, বিশেষণ পদ পরের পদের সাথে যুক্ত হবে না, এইভাবে আলাদা লিখতে হবে, একটু ফাঁকা রেখে লিখতে হবে, যুক্ত করা যাবে না। তো এর পরের নিয়মে যাই, অনেকগুলো নিয়ম দিব আজকে, সবগুলো খুবই সহজ এবং খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এর চেয়ে সহজ আর হয় না। এখন হচ্ছে শব্দের শেষে অনুস্বার ব্যবহৃত হবে। কোন কোন ক্ষেত্রে অনুস্বার ব্যবহৃত হবে? শব্দের শেষে অনুস্বার ব্যবহৃত হবে, যেমন গাং, গাং লেখার ক্ষেত্রে অনুস্বার, তারপরে ঢং, তারপরে রং, তারপরে সং ইত্যাদি, এগুলো লেখার ক্ষেত্রে অনুস্বার ব্যবহার করতে হবে। তবে অনুস্বারের ক্ষেত্রে অনুস্বারের সঙ্গে স্বরযুক্ত হলে অনুস্বারের সাথে স্বরযুক্ত হলে ওমু হবে, ও হবে। যেমন আমি আবার বলি, শব্দের শেষে অনুস্বার ব্যবহৃত হবে হলো গান, ঢং, রং, সং, এই সমস্ত শব্দের লেখার ক্ষেত্রে অনুস্বার ব্যবহৃত হবে শব্দের শেষে। তবে অনুস্বারের সঙ্গে স্বরযুক্ত হলে ও ব্যবহার করতে হবে, মানে ও হবে। অনুস্বারের সঙ্গে স্বরযুক্ত হলে ও হবে শব্দের শেষে। যেমন বাঙালি, বাঙালি লেখার ক্ষেত্রে যদি আমি এভাবে লিখি বাঙালি, এটা হবে না, এটা কাটা যায়। তো এই ক্ষেত্রে সঠিকটা হবে হচ্ছে বাঙালি, এই যে বাঙালি।
কারণ এই অনুস্বরের সাথে যদি স্বর যুক্ত হয়েছে, যেমন আকার যুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে ও ব্যবহৃত হয়েছে। আর উপরটা লিখলে হবে না, কাটা। তাহলে বয়কার বা উম আকার নৈশিকালি বাঙালি। এরপর আছে ভাঙা, ভাঙা উম আকার, ভয়কার ভা উম আকার, ভয়কার ভ অনুস্বর আকার দিলে ভুল, কাটা। তারপর আছে রঙিন, রঙিন র উময় ঋষিকার ন রঙিন, রঙের, রঙের, রঙের উম একার র। কারণ রঙের লেখার ক্ষেত্রে আমাদের রং এর এভাবে লেখা যায় না, এভাবে লেখা যাবে না। তো এখানে কি হয়েছে যে অনুস্বরের সাথে স্বরযুক্ত হয়েছে একার, তো সেই ক্ষেত্রে আমাদের অনুস্বরের ব্যবহার না করে আমাদের ও ব্যবহার করতে হবে, ও ব্যবহার করতে হবে। লিখতে হবে রঙের, র উমকার বৈষণ্য রঙের। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আরো ক্লাসগুলো আসতেছি, তো সেগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।